হ্যালো মুভি লাভার্স, হাইপ এক্সপ্লেনারে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা এক্সপ্লেন করব জনপ্রিয় হরর সিরিজ ইট ওয়েলকাম টু ডেরি এর 3rd এপিসোড। এর আগের এপিসোডগুলোর লিংক ডেসক্রিপশনে দেয়া আছে, দেখে না থাকলে অবশ্যই দেখে আসবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরু হচ্ছে 1908 সাল থেকে। আমরা একটি জমজমাট মেলা দেখতে পাই, যেখানে ছোট ফ্রান্সিস ঘুরতে এসেছে। মনে রাখবেন, এই ফ্রান্সিসই বড় হয়ে জেনারেল শো হয়। মেলার চারপাশে লোকজন বিভিন্ন ধরনের খেলা দেখাচ্ছিল। ফ্রান্সিস এখানে একটি মেয়েকে দেখে যে ক্লাউনের মেকআপ পরে বসে আছে, দেখতে ঠিক পেনিওয়াইজের মতো। সম্ভবত পেনিওয়াইজ এই মেয়েটির মেকআপই নকল করেছিল। এরপর ফ্রান্সিস একটি হরর হাউসের ভিতরে ঢুকে, যেখানে একজন লোক পিয়ানো বাজাচ্ছে। ইনি আর কেউ নন, ইনি হলেন অ্যান্ডি মুশিয়েটি, যিনি ইট এর 2টো সিনেমা এবং এই শোটিও তৈরি করেছেন। যাই হোক, এখানে অদ্ভুত দেখতে কিছু মানুষকে দর্শকদের আকর্ষণের জন্য রাখা হয়েছিল, যেমন একজন অস্বাভাবিক লম্বা মানুষ এবং 2 যমজ বোন। ফ্রান্সিস একটা অন্ধকার অংশের দিকে এগিয়ে যায়, যেখানে একজন বৃদ্ধ তাকে ডাকছিল। লোকটির চেহারা দেখে ফ্রান্সিস ভয় পেয়ে যায় এবং দ্রুত মিরর হাউসের বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে সে তার বাবার সঙ্গে ধাক্কা খায়। বাবা তার জন্য একটা গুলতি কিনেছিলেন। বাড়ি ফেরার পথে তাদের গাড়ি খারাপ হয়ে যায়, সম্ভবত ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণে। কাছেই কিছু নেটিভ আমেরিকান শিশু পানি বিক্রি করছিল। ফ্রান্সিস তাদের কাছ থেকে পানি কিনতে যায়, কিন্তু তার কাছে পর্যাপ্ত টাকা ছিল না। তাই রোজ নামের মেয়েটি টাকার বদলে ফ্রান্সিসের গুলতিটি রেখে দেয়, আর ফ্রান্সিস তার বাবার সঙ্গে সেখান থেকে চলে যায়। এরপর ফ্রান্সিস আর রোজের মধ্যে ভালো বন্ধুত্ব হয়। তারা দুজন মিলে জঙ্গলে অনেক খেলা করত। একদিন ফ্রান্সিস দৌড়ে জঙ্গলের আরো ভিতরে চলে যায়, যদিও রোজ তাকে যেতে মানা করেছিল, কিন্তু সে শোনেনি। জঙ্গলের ভিতরে সে সেই বৃদ্ধ লোকটিকেই দেখতে পায়, যে আসলে ছিল ইট, যে ফ্রান্সিসকে ভয় দেখানোর জন্য এসেছিল। এই বৃদ্ধ লোকটি একটা দানবের মতো তাকে ধাওয়া করতে থাকে। ফ্রান্সিস হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়, আর সেই বৃদ্ধ লোকটি তার একদম কাছে চলে আসে। ঠিক তখনই রোজের ছোড়া একটি পাথর এসে বৃদ্ধের চোখে লাগে। রোজ সেই গুলতিটি ব্যবহার করেই পাথরটা মেরেছিল। রোজ ফ্রান্সিসকে নিয়ে দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে। গল্প আবার 1962 সালে ফিরে আসে। আমরা জুনিয়র হিলস মানসিক হসপিটাল দেখতে পাই, যেখানে লিলিকে কিছুদিনের জন্য রাখা হয়েছিল। এখন তার মা তাকে নিতে এসেছেন। ডাক্তার সতর্ক করেন যে যদি লিলি আবার কোনো অস্বাভাবিক আচরণ করে, তবে তারা তার ভালো করে চিকিৎসা করবেন। লিলি তখন এখানকার পরিচালিকার সাথে ছিল। তার খারাপ লাগছিল যে তার জন্য রনির বাবাকে জেলে যেতে হয়েছে, কিন্তু সে যদি সবাইকে সত্যিটা বলে যে ওই বাচ্চাদের একটা দানব মেরেছে, তাহলে লিলিকে হয়তো চিরদিনের জন্য পাগলাগারদে রেখে দেওয়া হবে। পরিচারিকা লিলিকে বলে যে তার কথায় সে বিশ্বাস করে, কিন্তু বেশিরভাগ মানুষ সেটাই বিশ্বাস করে যা তারা নিজের চোখে দেখে। এটা শুনে লিলির মাথায় একটা বুদ্ধি আসে। পরিচারিকা লিলিকে তার কচ্ছপের ব্রেসলেটটিও পরিয়ে দেয়। এই সিরিজে আপনারা অনেক জায়গায় কচ্ছপ দেখতে পাবেন, যার মানেটা আমি অন্য কোনো একদিন বুঝিয়ে দেব। আপাতত জেনে রাখুন, এই কচ্ছপটি বাচ্চাদের জন্য সৌভাগ্যের প্রতীক। এদিকে জেলে অফিসার ক্লিন্ট হ্যাঙ্কের সাথে দেখা করতে আসে এবং সিগারেট অফার করে। হ্যাঙ্ক জানায় তার এম্বাসি গোল্ড ব্র্যান্ডের সিগারেট বেশি পছন্দের। ক্লিন্ট এবার হ্যাঙ্ককে জিজ্ঞাসা করে থিয়েটারের ঘটনার রাতে সে কোথায় ছিল। হ্যাঙ্ক বলে যে সে বাড়িতেই ছিল। তখন ক্লিন্ট জানায় তাদের কাছে একজন সাক্ষী আছে যে হ্যাঙ্ককে সেই রাতে জ্যাকসন স্ট্রিটে দেখেছিল, অর্থাৎ সে বাড়িতে ছিল না। আর সেখানে তারা এম্বাসি গোল্ড এর একটা খালি প্যাকেটও খুঁজে পেয়েছে, যেটা নিশ্চিতভাবেই হ্যাঙ্কের। ক্লিন্ট হ্যাঙ্ককে বলে যে তাকে এবার কুখ্যাত সুশাঙ্ক জেলে পাঠানো হবে। হ্যাঙ্ক বারবার বলতে থাকে যে সে বাচ্চাদের মারেনি এবং থিয়েটারেও ছিল না, কিন্তু সে সেই রাতের আসল ঘটনাও কাউকে জানায় না। অর্থাৎ হ্যাঙ্ক নিশ্চিতভাবেই কোনো কিছু একটা লুকাচ্ছে। এদিকে রনি যখন স্কুলে যায়, সবাই তাকে আর চোখে দেখতে থাকে, কারণ তার বাবা এখন জেলে। তার লকারে কেউ একজন লিখেও দেয় যে তার বাবাকে নাকি ফ্রাই করে দেওয়া হবে। এই কাজটা পিটওয়াইক এর মেয়েদের হতে পারে। রিচ বিলকে বলে যে পুলিশ যখন তার বাবাকে গ্রেফতার করেছে, তখন নিশ্চয়ই তাদের কাছে কোনো প্রমাণ আছে। এটা আমেরিকা, এখানে নাকি বিনা অপরাধে কাউকে জেলে ভরা হয় না। বেচারা রিচ জানতোই না যে সেই সময় কালো মানুষদের সঙ্গে একটু অন্যরকম ব্যবহার করা হতো। লিলি এবার রনির সঙ্গে দেখা করতে আসে। রনি এখনো লিলির উপর রেগে আছে। লিলি বুঝায় যে সে সবাইকে সত্যিটা বলে দিলেও কেউ বিশ্বাস করবে না, যতক্ষণ না তারা নিজের চোখে দেখছে। তাদের প্রমাণ দেখাতে হবে যে এটা কোনো দানব করেছে। তাই লিলি একটা ক্যামেরা নিয়ে এসেছে। তারা সেই দানবটার ছবি তুলবে এবং সবাইকে দেখাবে। এতে প্রমাণ হবে যে লিলি পাগল নয় এবং রনির বাবা খুনি নয়। রনি এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করে, ধরো আমরা ইটের ছবি তুললাম, কিন্তু আমরা সেই ছবিগুলো ডেভেলপ করব কিভাবে? কারণ ওই সময় ছবি তুললেই হতো না, ছবিগুলো কম্পিউটারের মাধ্যমে ডেভেলপ করতে হতো। ওরা তো নিজেরা ছবি ডেভেলপ করতে পারে না, তাই তাদের একজন বুদ্ধিমান লোকের সাহায্য লাগবে। অন্যদিকে আর্মির লোকেরা যখন খনন করে, তখন একটা গাড়ি খুঁজে পায়, কিন্তু তাতে বিশেষ কিছু পাওয়া যায়নি। জেনারেল শ বলে যে তারা যে গোপন জিনিসটা খুঁজছে সেটা অটোমোবাইল আবিষ্কার হওয়ারও 300 বছর আগে মাটিতে চাপা দেওয়া হয়েছিল। এই গাড়িটা কিছু বছর আগের, যখন ব্রেডলি গ্যাং এর গণহত্যা ঘটেছিল। এই কাণ্ডটাও পেনিওয়াইজই ঘটিয়েছিল। পেনিওয়াইজ প্রতি 27 বছর পর পর জেগে ওঠে।
এবং প্রতিবারই ডেরিতে কোনো না কোনো বড় ঘটনা ঘটায়। তাদের এই আলোচনা থেকে জানা যায় যে আর্মিরাও পেনিওয়াইজের সম্পর্কে জানে। ডিক হ্যালোরানও তার ক্ষমতা দিয়ে গোপন জিনিসটা খুঁজে পাচ্ছে না। জেনারেল শো এবার ডিককে এমন একটা জিনিস দেয় যার সাথে ইটের সংযোগ ছিল। ডিক তার বন্ধুদের সাথে তাঁবুতে বসেছিল। ডিককে জানানো হয় যে সে হ্যানলন এবং পলির সঙ্গে হেলিকপ্টার উঠবে, যাতে উপর থেকে সেই গোপন জিনিসটা খুঁজে দেখতে পারে। শো তাকে সেই বিশেষ জিনিসটা দেয়, যা আসলে সেই গুলতিটি যেটা দিয়ে রোজ ইটকে মেরেছিল। ডিক সেটা স্পর্শ করে এবং হ্যালোরনকে বলতে শুরু করে যে তাদের হেলিকপ্টার কোন দিকে নিয়ে যেতে হবে। আমরা আবার ফ্ল্যাশব্যাক দেখি। সেই দিন রোজ আর ফ্রাক্সিস জঙ্গল থেকে বেরিয়ে এসেছিল। রোজ বলে সেই দানবটা তাদের জঙ্গলের বাইরে আর ধাওয়া করবে না। ফ্রান্সিস জিজ্ঞাসা করে কেন। রোজ জানায় এটা একটা গোপন কথা, কাউকে যেন না বলে। আর সেই গোপন কথাটা কি ছিল তা আমরাও শুনতে পাই না। আমরা দেখতে পাই যে রোজ এখন একটি পুরনো জিনিসের দোকান চালায়। নেটিভ আমেরিকানদের একটি মিটিং দেখানো হয়, যেখানে তারা আলোচনা করছিল যে আর্মির লোকেরা তাদের পবিত্র জমিতে খনন চালাচ্ছে। তখনই তানি ওয়াইল সেখানে এসে রোজকে বলে যে মিলিটারিরা যে গাড়িটা পেয়েছে সেটা ব্রাডলির, অর্থাৎ তারাও পেনিওয়াইজের সম্পর্কে জানে। রোজ তানিয়ালকে বলে যে আর্মির লোকদের তাদের কাজ করতে দাও, তারাও দেখুক যে তারা কি খুঁজছে। এদিকে ডিক হ্যালোরেইনের হঠাৎ কিছু একটা হয়। সে নিজের সামনে পেনিওয়াইজের সার্কাসের তাঁবু দেখতে পায়, যার দরজা নিজে নিজে খুলে যায়। ভিতরে ডিক পেনিওয়াইজের চোখ দেখতে পায়। এরপর তার আরো কিছু ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়ে। তারপর সে নিজের সামনে অনেকগুলো লাশের স্তূপ দেখতে পায়, যার মধ্যে সে তার দিদিমাকেও দেখতে পাচ্ছিল। দিদিমা তাকে বলে যে সে আসছে, এখান থেকে পালিয়ে যাও। ডিক এবার ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু আসলে সে হেলিকপ্টার থেকে নিচে ঝাঁপ দিতে যাচ্ছিল। তবে সৌভাগ্যবশত হ্যালন তাকে এসে ধরে ফেলে, যার ফলে ডিকের জ্ঞান ফিরে আসে। জেনারেল শো এবার ডিকের সাথে দেখা করতে আসে এবং জিজ্ঞাসা করে তুমি কি তাকে দেখতে পেয়েছ। ডিক বলে আমি নয়, বরং সে আমাকে দেখে নিয়েছে, যা হওয়া উচিত ছিল না। যদি আমরা এটা করতে থাকি তবে খারাপ কিছু হবেই। আমাদের সেই জিনিসটাকে একা ছেড়ে দেওয়া উচিত। জেনারেল বলে তুমি ভালো কাজ করছো। ডিক বলে যে তার এবং তার সঙ্গীদের বসার জন্য একটা আলাদা জায়গা দরকার। এদিকে রিচ আর বিল স্কুলের কার ডাটা সবচেয়ে ভালো সেই নিয়ে আলোচনা করছিল। তখনই লিলি আর রনি তাদের সঙ্গে দেখা করতে আসে এবং জানতে চায় যে বিল ছবি ডেভেলপ করতে পারে কিনা। আর লিলি তাদের সব কথা খুলে বলে। অন্যদিকে জেনারেল শো রোজের সঙ্গে দেখা করতে তার পুরনো জিনিসের দোকানে যায়। তার 50 বছর পর দেখা করছে। শো জানায় যে এই শহর ছেড়ে যাওয়ার পর সে রোজ এবং এই শহরের সবকিছুর কথা ভুলে গিয়েছিল। বন্ধুরা, এটাও কিন্তু ইটেরই কাজ। যেই ডেরি ছেড়ে চলে যায় তার ডেরি সংক্রান্ত সব স্মৃতি মুছে যায়। রোজ অভিযোগ দায়ের করেছিল যে তাদের পবিত্র জায়গায় খনন করা হচ্ছে, আর সেই অভিযোগ দেখেই শো এর রোজের নাম মনে পড়েছে। শো রোজকে বলে তুমি শুধু আমাদের জানিয়ে দাও যে তোমাদের পবিত্র জায়গাগুলো কোথায়, আমরা সেখানে খনন করব না। গল্প আবার তাদের ছেলেবেলায় ফিরে। ফ্রান্সিস জানায় যে তার বাবার বদলি হয়েছে এবং কালই তাদের এখান থেকে চলে যেতে হবে। রোজ এবার ফ্রান্সিসকে তার গুলতিটি ফিরিয়ে দেয়, যাতে সে তাকে মনে রাখতে পারে। সে ফ্রান্সিসকে জানিয়েছিল যে এই জায়গাটা মানুষের স্মৃতি মুছে দেয়। যাই হোক, লিলি, রনি, রিচ আর বিলকে নিয়ে সেই ওয়াচ টাওয়ারে যায়। বিল জিজ্ঞাসা করে আমরা সেই দানবটার ছবি তুলবো কিভাবে। সে তো প্রতিবার এক একটা রূপ নেয়। সে লিলির সামনে ম্যাটি আর তার বাবার রূপ নিয়ে এসেছিল, আর রনির সামনে তার মায়ের রূপ, তাদের ভয় দেখানোর জন্য। রিচ বলে যে সে নিশ্চয়ই কোনো ভূত হবে, যাকে ডাকার জন্য তারা কবরস্থানে গিয়ে জাদুটোনা করবে। এই বুদ্ধিরা সবার পছন্দ হয়। এদিকে ডিক হ্যানলনের বাড়িতে রাতের খাবার খেতে আসে। ডিক তার ক্ষমতাতে দেখতে পায় যে শার্লট এই জায়গাটা একদমই পছন্দ করে না। এখানকার সাদা চামড়ার লোকেরা তাদের বাঁকা চোখে দেখে। হ্যানলন ডিককে তার ক্ষমতা নিয়ে জিজ্ঞাসা করে। ডিক জানায় সে জিনিস দেখতে পায়। হ্যানলন বলে যে ডিক যখন তার মাথার ভিতর উঁকি মারছিল তখন সে তার মস্তিষ্কে কিছু একটা অনুভব করেছিল। যে অনুভূতিটাই তার হয়েছিল যখন মুখোশ পরা লোকেরা তাকে আক্রমণ করেছিল। তার মানে ডিক নিশ্চয়ই সেই মুখোশ পরা লোকদের মধ্যে একজন। ডিক দেখতে গিয়েছিল যে হ্যানলন সত্যি ভয় পায় কিনা, এবং ডিক বলে যে সে আর কখনো তার মাথায় ঢোকার চেষ্টা করবে না। এদিকে চার বন্ধু কবরস্থানে গিয়ে ভূত ডাকার চেষ্টা করে, কিন্তু কিছু হয় না, কারণ রিচ মিথ্যা বলেছিল। তারা যখন সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে তখনই কবরস্থান ফেটে যেতে শুরু করে, যার ফলে তারা সবাই আলাদা হয়ে যায়। রিচ টিওর ভূত দেখতে পায়, লিলি ম্যাটির ভূত, আর ছবি সে ক্যামেরা দিয়ে তুলে নেয়। বিলের পিছনেও সুজির ভূত লেগে যায়। অনেক ছোটাছুটির পর চারজনেই বেঁচে যায়। তারা এরপর স্কুলে ঢুকে সেই ছবিগুলো ডেভেলপ করতে শুরু করে, আর তারা সত্যি সত্যি সেই ভূতগুলোর ছবি তুলতে পেরেছিল। একটা ছবিতে তারা ক্লাউনের মতো কিছু একটা দেখতে পায়। আর এই পর্বটি এখানেই শেষ হয়। এই পর্বটাও বেশ ইন্টারেস্টিং ছিল। তাদের কিছু ডাউট দূর করে দেই। ইট হলো একটা মহাজাগতিক সত্তা যে নিজের রূপ বদলাতে পারে এবং মানুষের ভয় থেকে নিজের পেট ভরায়। ইটের অনেক রূপের মধ্যে পেনিওয়াইজও একটা রূপ, যা আমরা শেষের দিকের পর্বগুলোতে দেখতে পাবো। আগের পর্বে আমরা দেখেছিলাম চার বন্ধু মিলে কবরস্থানে সেই দানবের কিছু ছবি তুলেছিল। তারা এই ছবিগুলো নিয়ে সোজা পুলিশ স্টেশনে যায় এবং জানায় যে সেই দানবটি তাদের উপর হামলা করেছে এবং তারা তার ছবি তুলেছে। কিন্তু পুলিশ কর্মকর্তা ছবিগুলো দেখে অবাক। আরে ছবিতে তো কোনো ভূত নেই, শুধু একটা ছবিতে সামান্য
সামান্য একটা ক্লাউনের ঝাপসা চেহারা দেখা যাচ্ছে। পুলিশ অফিসাররা সেটিকে একটা মূর্তি ভেবে বাচ্চাদের সেখান থেকে তাড়িয়ে দেন। স্কুলে এসে বাচ্চারা আলোচনা করতে শুরু করে। তারা সন্দেহ করে ইট হয়তো ড্রাকুলার মতো, যাকে আয়নায় দেখা যায় না, তাই তার ছবিও তোলা যায় না। আর ইট চাইলে কবরস্থানে তাদের মেরে ফেলতে পারত, কিন্তু মারল না কেন? মনে হচ্ছে সে যেন তাদের সাথে খেলছে। কিন্তু বড়দেরকে এই কথাগুলো কিভাবে বোঝানো যায়? লিলি এবার সেই কেয়ারটেকারের কাছে যায়, যিনি তাকে সান্ত্বনা দিয়েছিল। কেয়ারটেকার জানায় যে 30 বছর আগেও এই শহর থেকে অনেক শিশু নিখোঁজ হয়েছিল, তবে তখন ভীষণ দারিদ্রতা ছিল, তাই সবাই ধরে নিয়েছিল যে বাচ্চারা হয়তো শহর ছেড়ে পালিয়ে গেছে। তবে লিলি যা বলছে এমন কিছু তার সঙ্গে ঘটেনি। তিনি লিলিকে অনুসন্ধান চালিয়ে যেতে বলেন। তার বাবা বলতেন, যদি তোমার ভালো বন্ধু থাকে তাহলে তুমি যে কোনো কিছুই করতে পারো। অন্যদিকে শার্লটের বাড়িতে রোজ আসে তার আসবাবপত্র ডেলিভারি দিতে। কফি খেতে খেতে তাদের মধ্যে কিছু কথা হয়। শার্লট রোজকে জিজ্ঞাসা করে শহর থেকে এত শিশু নিখোঁজ হচ্ছে কেন। জবাবে রোজ তাকে বলে ডেরি একটা চমৎকার জায়গা, কিন্তু মাঝে মাঝে এখানে কিছু দুর্ঘটনা ঘটে, তুমি একটু সাবধানে থেকো। এবং রোজ তার ফোন নাম্বারটিও শার্লটকে দিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই ডিক হ্যালোরেইন আর তার সঙ্গীরা বসার জন্য একটা জায়গা পেয়েছেন, যার নাম তারা রেখেছে ব্ল্যাক স্পট। যারা এই সিরিজের ভক্ত তারা জানেন এই নামটি কতটা গুরুত্বপূর্ণ। যাই হোক, এখন এই জায়গাটা তাদের, এখানে কেউ তাদের বিরক্ত করবে না। তবে প্রথমে তাদের জায়গাটাকে পরিষ্কার করে নিতে হবে। ক্লাসে বাচ্চাদের পারমাণবিক হামলা হলে কি করতে হবে সেই বিষয়ে শেখানো হচ্ছিল। এমন পরিস্থিতিতে তাদের কচ্ছপের মতো কোনো কিছু নিচে লুকিয়ে পড়তে হবে। এদিকে শার্লট জানতে পারে যে উইল তার বাবার জেল থেকে মুক্তি পাওয়ার জন্য রনিকে সাহায্য করছে এবং ইট তাদের উপর হামলা করেছিল। এটা শুনে শার্লট উইলকে তার বন্ধুদের সাথে দেখা করতে বারণ করে দেয় এবং নির্দেশ দেয় স্কুল থেকে সোজা বাড়িতে আসার জন্য। সন্ধ্যায় শার্লট হ্যালরনকে জানায় যে উইল একটি মেয়েকে পছন্দ করতে শুরু করেছে, রনিকে। হ্যালরন ইশারায় জানতে চায় মেয়েটি কি কালো। সেই সময় কালো মানুষদের একটু অন্য চোখে দেখা হতো, তাই একজন কালো ছেলের পক্ষে একজন শ্বেতাঙ্গ মেয়ের মন জয় করা ছিল বিরাট ব্যাপার। আরে বাবা, আমরা দুজন কি একই রকম দেখতে? তুই কালো কাকে বলছিস? মজা করে হ্যালরন তার স্ত্রীর সাথে কথা বলে। পরের দিন হ্যালরনের ছুটি ছিল, তাই সে উইলের সাথে মাছ ধরতে যায়, কারণ সে এমনিতেই পরিবারকে বেশি সময় দিতে পারতো না। হ্যালরন যখন টোপ আনতে গাড়ির কাছে যায় তখন উইল নদীর ধারে একা ছিল। হঠাৎ সে দেখে একটা মাছ তার দিকে আসছে আর ইট তাকে ধরে টেনে জলের নিচে নিয়ে যায়। ইট উইলের বাবার রূপ নিয়ে এসেছিলেন এবং তাকে বলে তুমিও পুড়ে যাবে। ঠিক তখনই হ্যালরন সেখানে এসে উইলকে জল থেকে টেনে তোলে। উইল তাকেও জানায় যে ডেরিতে খুব খারাপ কিছু একটা ঘটছে। এরপর দুজনেই আকাশে একটা লাল বেলুন উঠতে দেখে। এদিকে শার্লটও পুলিশ চিফ বাওয়াসের সাথে দেখা করতে পুলিশ স্টেশনে যান। তিনি বলেন তার একজন কালো মানুষকে অন্যায়ভাবে গ্রেফতার করেছেন। চিফ বাওয়ার্স বলেন যে হ্যাক্স মিথ্যা কথা বলার সময় ধরা পড়ছে, আমরা বর্ণ দেখে কাউকে জেলে পুরি না। শার্লট তখন হ্যাক্সের সাথে কথা বলার অনুমতি চায়। বাওয়ার্স তাকে সরাসরি বারণ করে দেন, কারণ সে তার পরিবারের সদস্য নন। শার্লট এরপর হ্যাক্সের মায়ের সাথে দেখা করতে তাদের বাড়িতে যায় এবং জানায় যে সে একজন অ্যাক্টিভিস্ট ছিল এবং কালো মানুষদের সাহায্য করত। হ্যাক্সের মা বলে যে হ্যাক্স সেই রাতে বাড়িতে ছিল না, সে কোথায় ছিল তা কেবল হ্যাক্সই বলতে পারে। অন্যদিকে ডিক আর তার বন্ধুরা তাদের জায়গা পরিষ্কার করে ফেলেছিল। ডিক তখন আবর্জনা ফেলতে বাইরে যায়, তখন তার কিছু একটা হয় এবং সে আবার তার দিদিমাকে দেখতে পায়, যিনি তাকে নিজের খেয়াল রাখতে বলছেন। আমরা জানি ডিকের দিদিমারও শাইনিং এর ক্ষমতা ছিল, তাই ডিক হয়তো তাদের আত্মাকে দেখছে। তখনই হ্যালরন সেখানে আসে এবং ডিককে জিজ্ঞাসা করে এই শহরে কি চলছে। আজ কোনো একটা কিছু আমার ছেলেকে আক্রমণ করছে, ওরা খনন করে কি খুঁজছে। ডিক বলে যে সেও জানে না, সেও হ্যালরনের মতোই শুধু আদেশ পালন করে। উইল তার বন্ধুদের জানায় যে সে খারাপ শত দেখত, তার বাবার বিমান যুদ্ধে ধ্বংস হয়ে যাচ্ছে এবং তিনি পুড়ে যাচ্ছেন। ইট ঠিক সেই রূপ নিয়েই তাকে ভয় দেখাতে এসেছিল। সে জানতে চায় ইট কিভাবে জানলো যে সে সবচেয়ে বেশি কোন জিনিসটি ভয় পায়, আর ইট যখন চাইলেই তাদের মারতে পারে তাহলে মারছে না কেন। উইল এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারে। সে বলে যে যখন মানুষ বা যে কোনো প্রাণী ভয় পায় তখন তাদের শরীরে ফিয়ার হরমোন তৈরি হয়, যা রক্তের সঙ্গে মিশে যায়। কিছু শিকারী এই হরমোনের স্বাদ পছন্দ করে, তাই তারা শিকারকে প্রথমে ভয় দেখায় তারপর খায়। সম্ভবত ইটও তাদের সাথে ঠিক এই কাজটি করছে। যদি এটা সত্যি হয় তবে তারা নিজেদের ভয় পাওয়া থেকে আটকাতে পারবে না। লিলি তখন বলে একটা উপায় আছে, যে তার মায়ের কিছু স্ট্রেস রিলিফ পিল চুরি করে তাদের এনে দেয়। লিলি জানায় তার মা যখন মানসিক চাপে থাকেন তখন এই পিল খান এবং বলেন এতে তার সব ভয় দূর হয়ে যায়। সুতরাং যখনই তাদের সাথে কিছু অদ্ভুত ঘটতে শুরু করবে তারা এই ট্যাবলেটটি খেয়ে নেবে। লিলির ক্লাসে তাদের কৃমি বা ওয়ার্ম সম্পর্কে শেখানো হচ্ছিল, যে এক ধরনের পরজীবী কৃমি রয়েছে যা শামুকের শরীরে প্রবেশ করে এবং তাদের চোখ অস্বাভাবিকভাবে লম্বা করে তোলে। এটা দেখে মার্শ নামের মেয়ে
মেয়েটি খুব অস্বস্তি বোধ করছিল। এদিকে শার্লট হ্যাঙ্কের মায়ের সই করা চিঠি নিয়ে আবার পুলিশ স্টেশনে যান। পুলিশ অফিসার এখনো তাকে অনুমতি দিতে চায় না। তখন শার্লট হুমকি দেয় যে সে সরাসরি জন এফ কেনেডিকে ফোন করবে। সেই সময় কেনেডি কালো মানুষদের নাগরিক অধিকারের জন্য অনেক কিছু করেছিলেন। এই কথা শুনে পুলিশ অফিসার ভয় পেয়ে যান এবং শার্লটকে হ্যাঙ্কের সঙ্গে দেখা করার অনুমতি দেন। শার্লট হ্যাঙ্ককে জানায় যে সে তাকে জামিন দিতে সাহায্য করতে পারে, তবে তাকে সত্যিটা বলতে হবে যে সে সেই রাতে কোথায় ছিল। হ্যাঙ্ক জানায় সেই রাতে সে একজন বিবাহিত শ্বেতাঙ্গ মহিলার সঙ্গে ছিল। এর চেয়েও বড় কথা, যদি লোকেরা জানতে পারে যে সে একজন ফর্সা মেয়ের সঙ্গে সম্পর্কে আছে, তবে তাকে গাছের সঙ্গে ঝুলিয়ে মেরে ফেলা হবে, আর সেই মহিলার স্বামীও তাকে ছাড়বে না। অন্যদিকে জেনারেল শো জানতে পারে যে রোজ তাকে যে পবিত্র জায়গায় কথা বলছিল সেখানে কিছুই পাওয়া যায়নি। রোজ ইচ্ছে করেই তাদের ঘোরাচ্ছে। ইট এর চক্র খুব শীঘ্রই শেষ হতে চলেছে এবং সে আবার মাটির নিচে চলে যাবে। জেনারেল এবার নেটিভ আমেরিকানদের জিজ্ঞাসা করার নির্দেশ দেন। সিরিজে এই মানুষদের ইন্ডিয়ানা বলা হয়েছে, কারণ কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করেছিলেন তখন তিনি ভেবেছিলেন এটি ইস্ট ইন্ডিজ, তাই এখানকার লোকদের তিনি ইন্ডিয়ান ডাকতে শুরু করেন, কিন্তু এরা আসলে নেটিভ আমেরিকান। মার্শ লিলির সঙ্গে দুপুরের খাবার খেতে বসে। মার্শ লিলিকে বলে যে টিম নামের একটি ছেলে তাকে পছন্দ করে এবং তার টিমের সঙ্গে কথা বলা উচিত। আসলে মার্শ মিথ্যা বলেছিল, এটা ছিল প্যাটি কেসেস দলের পরিকল্পনা। লিলি যখনই টিমের সঙ্গে কথা বলতে যাবে তখনই সে তাকে পুরো স্কুলের সামনে অপমান করবে, কিন্তু মার্শের এই কাজটা করতে ভালো লাগছিল না। সে লিলিকে সত্যিটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই তার চোখ শামুকের মতো বাইরে আসতে শুরু করে। সে দৌড়ে ল্যাবে যায় এবং নিজের একটা চোখ ফাটিয়ে দেয়। শেষমেশ লিলি এবং অন্যান্য শিক্ষার্থীরা সেখানে আসে। সবাই ভাবে লিলি মার্শের একটা চোখ নষ্ট করে দিয়েছে। এদিকে হ্যানলন শার্লটকে জিজ্ঞাসা করে যে সে পুলিশ স্টেশনে কি করতে গিয়েছিল, সে কি এখানেও সমাজ সেবা করতে শুরু করেছে। হ্যানলন চায় না যে শার্লটের কারণে তার চাকরি চলে যাক। রাতে উইল ঘুমাতে পারছিল না। সে তার টেলিস্কোপে চোখ রাখে এবং তাতে সে একটি ক্লাউনকে দেখতে পায়। সে ভয় পেয়ে যায়। হ্যানলন লাঠি নিয়ে বাইরে আসে, কিন্তু সেখানে কেউ ছিল না, তবে সে একটি লাল বেলুন দেখতে পায়। পরের দিন হ্যানলন জেনারেল শো এর কাছে গিয়ে সরাসরি জিজ্ঞাসা করে এখানে কি হচ্ছে। শো তাকে একটি ঘরে নিয়ে যায় যেখানে তারা তানিয়ালকে ধরে রেখেছে। তানিয়াল জানে যে সেই গোপন জিনিসটা কোথায় পুঁতে রাখা আছে, কিন্তু সে বলছে না। তাই ডিক এবার তার মনে উকি মেরে সবকিছু খুঁজে বের করবে। ডিক তানিয়ালের মনের ভিতরে প্রবেশ করে এবং একটি স্মৃতির মধ্যে চলে যায়। যখন তানিয়াল ছোট ছিল তখন রোজ তাকে ইট সম্পর্কে বলেছিল। লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীতে একটি গ্রহাণু বা অ্যাস্টেরয়েড আছড়ে পড়েছিল। এটি পড়ার সঙ্গে সঙ্গেই ভেঙে যায় এবং এর ভিতরে থাকা একটি শয়তানি দানব মুক্ত হয়ে যায়। লক্ষ লক্ষ বছর পরে নেটিভ আমেরিকানরা সেই বিধ্বস্ত স্থানটি খুঁজে পায়। সেই গ্রহাণু ছিল সেই দানবটির খাঁচা এবং সেই পাথরের টুকরোগুলোর মধ্যে এখনো তাকে বন্দী করার ক্ষমতা ছিল। তাদের পূর্বপুরুষরা সেই গ্রহাণুর পাথর দিয়ে একটি ছোরা তৈরি করেছিল দানব থেকে নিজেদের মানুষদেরকে রক্ষা করার জন্য। সেই দানব অর্থাৎ ইটের নাম তারা রেখেছিল গালু। যুগ যুগ ধরে তারা সেই দানবের গল্প তাদের পরবর্তী প্রজন্মকে শোনাতে থাকে। এই লোকেরা জঙ্গলের সীমানার বাইরে থাকতো এবং কখনো দানবের এলাকায় প্রবেশ করতো না, কিন্তু একদিন ইউরোপীয়রা এখানে শাসন করতে আসে, ঠিক যেমন মুঘল এবং ব্রিটিশরা ভারতকে দখল করতে এসেছিল। এই নেটিভ আমেরিকানরা তাদের সতর্ক করেছিল, কিন্তু তারা শোনেনি এবং জঙ্গলে শিকার করতে যেতে শুরু করে। কিন্তু তারা শিগগিরই দানবের শিকার হয়ে যায়। এদের খাওয়ার ফলে দানবটি আরো শক্তিশালী হয়ে ওঠে, এতটাই যে সে জঙ্গলের বাইরেও শিকার করতে আসতে পারত। তখন সেক্সকি, যিনি তাদের যুদ্ধ প্রধান ছিলেন, তিনি বলেন যে দানবটি খুব শক্তিশালী হয়ে গেছে, এখন শুধু একটি ছোরা দিয়ে তাদের রক্ষা করা সম্ভব নয়, তাই তাদের এই জায়গা ছেড়ে চলে যাওয়া উচিত। কিন্তু সেক্সকির মেয়ে নিকাকি যেতে রাজি ছিল না। সে ছোরাটি নিয়ে আবার সেই জঙ্গলে যায় এবং সেই গুহাটিকে খুঁজতে শুরু করে যেখানে গ্রহাণুটি পড়েছিল, যাতে সে সেখান থেকে আরো ছোরা আনতে পারে। তাকে খুঁজতে সেক্সকি এবং বাকিরাও জঙ্গলে আসে, কিন্তু তাদের কাছে কোনো ছোরা ছিল না। দানবটি এবার তাদের সামনে তাদের গভীরতম ভয়ের রূপ নিয়ে আসে। ইট একে একে তাদের সবাইকে মেরে ফেলে। সেক্সকিকে যখন সে খেতে যাচ্ছিল ঠিক তখনই নিকাকি সেখানে এসে পৌঁছায়। তাকে দেখে দানবটি পালিয়ে যায়, কিন্তু সেক্সকি সেখানেই মারা যায়। নিকাকি আবার ছোরা নিয়ে জঙ্গলে যায় এবং সেই গুহাটিকে খুঁজে বের করে। তারা সেই অ্যাস্টেরয়েড থেকে অনেক পাথর বের করে নেয়। এরপর তারা এই পাথরগুলোকে জঙ্গলের চারপাশে পুঁতে দেয়, যাতে সেই দানবটি কখনো জঙ্গলের বাইরে যেতে না পারে। তাদের পূর্বপুরুষরা শপথ নিয়েছিল যে তারা সবসময় এই পাথরগুলো রক্ষা করবে, যাতে সেই দানবটি কখনো মুক্ত না হতে পারে। এই সম্পূর্ণ গল্পটি এবার ডিক জানতে পারে। সে তানিয়ালকে জিজ্ঞাসা করে, বলো এই পাথরগুলো কোথায় আছে। তানিয়াল তাকে একটা বাড়ির দিকে ইশারা করে, বলে যে এই বাড়িতে একটা কুয়ো আছে, সেই কুয়ো টানেলে যাও, সেখানে তুমি পাথরগুলো পেয়ে যাবে। এটাই সেই বাড়ি যা আমরা ইট সিনেমাগুলোতেও দেখেছি। আর এই পর্বটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের পর্বটা ছিল একেবারে অসাধারণ। আমরা অনেক রহস্যের সমাধান খুঁজে পেয়েছি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।